আরে ক্যামেরা সেট করছি, ভিতরে কি হচ্ছে সেটা রেকর্ড করতে হবে না? এর থেকে ভালো সুযোগ আর পাবো না। এক ধাক্কা দিয়ে ড্রাইভারকে ফেলে দিলাম। ডাক্তার বাবু, ওর জামার বোতামে দেখুন ক্যামেরা লাগানো। এভাবে হাতে নাতে ধরা পড়ে যাবো আমি ভাবতে পারিনি। বড় বড় রাঘব বোয়ালদের গলা কেটে ক্ষুধার্ত হিংস্র পশুদের খাইয়ে দিয়েছি। বাঁচাও! এটা কোনো খবর হলো? এ তো পাড়ার যে কোনো ছেলেমেয়ের হাতে ক্যামেরা গুঁজে দিলে এর থেকে ভালো খবর তুলে আনতে পারবে। এসব দেখালে আমার নিউজ চ্যানেলের ওপর সবাই হাসাহাসি শুরু করবে। একটু তাজা খবর নিয়ে আসার চেষ্টা করো, যেটা একটু ইউনিক। আমার চ্যানেলে প্রথমবার টেলিকাস্ট করা হবে, তাহলেই না বলবো সেটা খবর। এইসব আলতু ফালতু খবর আনা বন্ধ করো। কোথায় জল আছে কি না সেটা পুলিশ এবং প্রশাসন বুঝবে, মিডিয়ার এর মধ্যে নাক না গলালেও হবে। শেষবারের মতো বলছি, কাজ করার হলে করো, নাহলে করো না, ছেড়ে দাও। আমি হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম স্যারের সামনে এবং ভালো করেই বুঝতে পারলাম আমার খবরের প্রতি স্যারের কোনো পজিটিভ প্রতিক্রিয়া আসবে না। আমি আর কিছু না বলে আমার লেখা আর্টিকেলগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে এলাম অফিস থেকে। আমি সোমনাথ, 2 বছর ধরে আমি এই নিউজ চ্যানেলে কাজ করছি। প্রমোশনের চক্করে কতই না খেটেছি। চ্যানেলের জন্য যত খবরই এনেছি সবই নাকি অ্যাভারেজ টাইপের নিউজ। তাই আমার নিউজ আর তাদের ভালো লাগে না, আর আমার প্রমোশনও হয় না। এ দেখ, আগে নিজে বাঁচতে শেখ, তারপর অন্য সকলকে দেখবি। আর আর এইসব খবর দেখলে না তোকে আজই কাজ থেকে বের করে দেবো। এইসব খবর আমাদের কাগজে চলে না। তা বলে তুইও এখন সেলিব্রিটিদের ঘরের খবর লিখে কাগজের পেজ ভরাতে বলছিস? ও আমার দ্বারা হবে না। সমাজসেবা, হ্যাঁ, সমাজসেবা তখনই করতে হয় যখন নিজের পরিবারে কাজ করার পর কিছু বাঁচে। সবাই যদি স্বার্থপরই হয়ে যায় তাহলে ওই দরিদ্র মানুষগুলোর কি হবে বলতে পারিস? আমি এমনি এমনি জার্নালিজম নিয়ে পড়াশোনা করিনি ভাই। সোমনাথ, কাম হিয়ার। একটু আগেই বস আমাকে অনেক কথা শুনিয়েছে, এখন আবার জানি না কি করতে ডাকছে আমাকে। দেখো সোমনাথ, আমাকে কোম্পানি চালাতে হয়। এই কোম্পানি থেকে সবার সংসার চলে। স্যার, আমি জানতাম আওয়ার ইন্ডিয়া হ্যাজ 4 পিলার্স অফ ডেমোক্রেসি, দ্যাটস ওয়াই আই স্টাডিড ইন জার্নালিজম। শুধুমাত্র সেই জন্যই জার্নালিজম পড়েছি। আর এখন আপনি বলছেন এমার্জেন্সি বিষয় বাদ দিয়ে ট্রেন্ডিং টপিকে লিখতে। এমার্জেন্সি টপিকে লিখলে কোম্পানি চালানো যাবে না। ঠিক আছে, তুমি লেখো এমার্জেন্সি টপিকে, কিন্তু একটু পলিশিং করে, যাতে এন্টারটেনমেন্টও থাকে। এতক্ষণ ধরে কে যেন বারবার আমাকে ফোন করে যাচ্ছে। এ কি, বাবা আমাকে এতবার কেন ফোন করলো? হ্যালো হ্যালো, কিরে কোথায় তুই? সবাই মরে গেল, কি তুই ফোন তুলবি না কেন, কি হয়েছে? শোন না, তোর তোর দাদু না কেমন একটা করছে জানিস তো? আরে তা তোমরা হাসপাতালে নিয়ে যাওনি কেন? আরে তোর দাদু হাসপাতালে যেতে চাইছে না, বলছে হাসপাতালে গেলে নাকি 1 ঘন্টা সময় লাগবে, ওখানে গেলে নাকি উনি মারা যাবে। আর ডাক্তার ভবানী প্রসাদের কাছে যেতে 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু উনি ওখানে গেলে প্রাণী বেঁচে যাবে। কী সব উল্টোপাল্টা বলছে, আমি না ঠিক কিছু বুঝতে পারছি না। তা তোমরা জোর করে নিয়ে যেতে পারছো না? আমি জানি না ওনার শরীরে এত শক্তি আসলো কোথা থেকে, তবে জানলার রডগুলো যেভাবে ধরে রেখেছে আমরা সবাই মিলে টেনে সারাতে পারছি না ওনাকে। ওরে আমাকে বাবারে বোঝানোর কাছে নিয়ে চল, আমি অন্য কোথাও আর যাবো না। আমার হাতে আর বেশি সময় নেই, আমি আর 1 ঘন্টাও বাঁচবো না। এসব শুনে আমার দুনিয়াটা কেমন যেন ওলট পালট হয়ে গেল। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম। প্রতিটা সেকেন্ড যেন আমার কানে টিক টিক করে বাজতে শুরু করলো। যথারীতি পৌঁছলাম বাড়িতে এবং ঘরে ঢুকতেই দেখি ফোনে বাবা আমাকে যা যা বলেছিল আমার সামনে ঠিক তাই তাই হচ্ছে। আমাকে বাবাতে পৌঁছাতে পারবে। আমি দাদুর সামনে যেতেই দাদু আমাকে দেখে ওপরের ঘরের দিকে ইশারা করে। ওই ওপরের ঘরে আমি 150 বছর বাঁচবো, বছর বাঁচবো। কথাটি বলেই দাদু মারা যায়। বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ল। আমি না চাইতেও আমার চোখের কোণে জল এসে ভরে গেল। দাদুকে শেষবারের মতো 2 চোখ ভরে দেখছিলাম। হঠাৎই চোখ পড়লো দাদুর হাতের দিকে। দেখলাম এখনো দাদু জানলার গ্রিল শক্ত করে ধরে আছে। এসব দেখে আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মনে পড়ে গেল আমাকে বলা দাদুর শেষ কথাটা। ওপরের ঘরে আমি
দেড়শো বছর বাঁচবো। তৎক্ষণাৎ আমি ওপরের ঘরে ছুটে গেলাম। দাদুর ঘরের সামনে গিয়ে দেখি দাদু যথারীতি চেয়ারে বসে লেখালেখি করছে। এসব কি দেখছি আমি? দাদু কি তাহলে এটার কথাই আমাকে বলেছিল যে দাদু 150 বছর এই ঘরেই থাকবে? মুহূর্তের মধ্যেই সব বিলীন হয়ে গেল। পড়ে রইল শুধু দাদুর স্মৃতিটুকু। ছোটবেলা থেকেই দাদুকে লেখালেখি করতে দেখেছি। দাদু আমার সামনে একটি পেন উঁচু করে বলে, বলো তো দাদু ভাই, এটা কি? এটা তো কলম। ঠিক বলেছ দাদু ভাই, এটা দিয়ে তুমি মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। আবার তুমি চাইলে কাউকে মৃত্যুর থেকে ঠেলে দিতে পারো। পুরোনো দিনের কথা মনে করতে করতেই হঠাৎই চোখ পড়ল দাদুর টেবিলে রাখা ডায়েরিটির দিকে, এবং ডায়েরির সামনে গিয়ে দেখলাম ডায়েরির মলাটে লেখা আছে আমি 150 বছর বাঁচব। এরকম একটা লেখা দেখে আমার মনে কৌতূহল জাগলো। আমি মনোযোগ সহকারে ডায়েরির পাতা উল্টে পড়তে শুরু করলাম। পুরো ডায়েরিটা পড়তে না পারলেও শেষের কয়েকটা পাতা পড়ে আমি ধীরে ধীরে নিচের রুমে এসে দেখি দাদুকে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং দাদুর চোখে তুলসী পাতা দেওয়া হয়েছে। সব কিছুই আমার অবাক লাগছিল। বইটা পড়ার পর আমার মনে হচ্ছে আজকের ঘটনা পুরোপুরি যেন একটা নাটক, সবই যেন স্ক্রিপ্টেড। দাদুর ডায়েরিতে যা যা লেখা ছিল আমার সামনে ঠিক তাই তাই হচ্ছে। বাবা, দাদুর বয়স কত? প্রায় 110 বছর। তো দাদু শুধু বলতো আমি 150 বছর বাঁচব। দাদুর যে ব্লাড ক্যান্সার আছে তার কি কোনো রিপোর্ট আছে তোমার কাছে? সে কোথায় আছে কে জানে। তোর দাদুর যখন 70 বছর বয়স তখনকার কথা, মানে এখন থেকে প্রায় 40 বছর আগের কথা। শুধু এইটুকু মনে আছে, ডাক্তার বলেছিল উনি যা খেতে চান তা খেতে দিন। আমরা তো ধরেই নিয়েছিলাম উনি মারা যাবে, কিন্তু ভগবানের অশেষ দয়ায় উনি 110 বছর পার করে দিলেন। ভগবান নাকি ভবানী প্রসাদ? বাবা, দাদুকে ভবানী প্রসাদের কাছে নিয়ে গেলে কেমন হয়? আরে তুইও কি পাগল হলি নাকি? বাবা বেঁচে নেই, উনি মারা গেছেন। বাবা, আমার কথাটা একবার শোনো। আজ কিন্তু এসব সহ্য করার মানসিকতা আমার নেই। আমি বুঝতে পারলাম এভাবে হবে না, আমাকেই কিছু একটা করতে হবে। ওপরের ঘরের থেকে ডায়েরিটা নামিয়ে নমস্কার দিয়ে ব্যাগে পুরে নিলাম। সবাই মিলে দাদুকে শ্মশানে নিয়ে যাচ্ছে, কেবল আমি আর ড্রাইভার পাশাপাশি বসে আছি। এর থেকে ভালো সুযোগ আর পাবো না। এক ধাক্কা দিয়ে ড্রাইভারকে ফেলে দিলাম এবং গাড়ির স্টিয়ারিংটা নিজের হাতেই নিয়ে নিলাম। গাড়ি ছুটিয়ে নিয়ে চলে এলাম ডাক্তার ভবানী প্রসাদের ডাক্তারখানার সামনে। বাইরে বসে আছে অনেক রোগী এবং তাদের সাথে তাদের বাড়ির লোকজনরাও আছে। তাদের মধ্যে থেকে একজন উঠে এসে আমাকে বলে, গাড়িতে কি মতিলাল বাবু আছেন তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? না, ওনার নাম ধরে ডেকেছিল কয়েকবার, আর বলেছিল উনি হয়তো শ্মশান যাত্রী গাড়িতে আসতে পারে। এবার আর আমি অবাক হলাম না, কারণ ইতিমধ্যেই আমি যা জেনে ফেলেছি এটা তার কাছে কিছুই না। আমি আর এই অচেনা ব্যক্তি আমার দাদুর মৃতদেহকে ধরে ডাক্তারের চেম্বারের সামনে নিয়ে এলাম। ডাক্তার বাবুর অ্যাসিস্ট্যান্ট আমাকে ঢুকতে দিল না। পর্দার আড়াল থেকে হাত বাড়িয়ে দাদুর মৃত শরীরটিকে ভেতরে টেনে নিল। আমি সমস্ত রোগীদের পাশে বসে রইলাম। অনেকটা সময় কেটে গেল। এখন মনে হচ্ছে আমি বোকামি করেছি যে সবার সামনে থেকে একটা মৃতদেহকে অপহরণ করে এনেছি। আমি বাড়ি ফিরে সবাইকে কি জবাব দেব? আমার মনে পড়ল সুরঞ্জন তার নিজের লেখা আর্টিকেলগুলো আমাকে দেখাচ্ছিল আর আমাকে বোঝাচ্ছিল। দেখ, লোকের ইন্টারেস্ট বিল্ডিংয়ের জন্য না এরকম অনেক মিথ্যেকে সত্যি করে দেখাতে হয়। আর পলিসিং না করলে কিছু বিক্রি হয় না। পলিসিং না জানলে তুই জার্নালিস্ট কোনোদিনই হতে পারবি না। লেখকরাই তাই করে আর মানুষও তাই গেলে। আমি বুঝতে পারলাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি দাদুকে এখানে এনে। একে তো অপহরণ, তারপর মৃত শরীরকে এনার হাতে তুলে দিয়েছি শুধুমাত্র একটা বই পড়ে, যেটা কিনা পলিশিং করা আর ইনকমপ্লিট। আমি কি তাহলে পাগল হয়ে গেলাম? আমি তাড়াতাড়ি উঠে ডাকাডাকি শুরু করলাম, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। ভেতর থেকে আর কোনো শব্দ পেলাম না। বুঝতে পারলাম আমার ধারণাই ঠিক, আমার সাথে প্রতারণা হয়ে গেছে। নিজেকে আর সামলাতে পারলাম না। রাস্তা থেকে একটা ঢিল তুলে ছুঁড়ে মারলাম ঘরের উদ্দেশ্যে। ঢিলটি ছুঁড়ে মারার পরই বুঝতে পারলাম ঢিলটি কাকে যেন আঘাত করেছে।
পর্দার আড়ালে সেই ব্যক্তিকে দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে মাটিতে রক্ত পড়ছে। ঘরে থাকা ব্যক্তি পর্দা সরিয়ে বাইরে আসতে দেখলাম এ তো আমার দাদু, কপাল থেকে রক্ত পড়ছে। গাড়ি চালিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমি ভয় কোনো কথা বললাম না। তুমি কি আমাকে ভয় পাচ্ছ দাদু ভাই? আমি কোনো উত্তর দিলাম না। আরে আমি কোনো পেটারটা নই, ভালো করে তাকিয়ে দেখো, আমি যে তোমার দাদু ভাই। দাদুর কথা শেষ হতে না হতেই আমরা আমাদের বাড়ির সামনে চলে এলাম। আমরা চলে এসেছি। বাবা উঠোনেই হাঁটাহাঁটি করছিল। আমাকে গাড়ি থেকে নামতে দেখে বাবা আমার দিকে তেড়ে এলো এবং আমাকে চড় মারতে গেলে দাদু বাবার হাত ধরে আটকালো। বাবা দাদুকে দেখে অবাক হয়ে যায় এবং দাদুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাবা আর আমি দাদুকে ঘরে নিয়ে এলাম। বাবা দাদুর ঘর থেকে বেরিয়ে গেলে আমি দাদুর ডায়েরিটা দাদুকে ফেরত দিই। দাদু ডায়েরিটা ডাস্টবিনে ফেলে দেয়। দাদু, তুমি বইটা ফেলে দিলে কেন? ওটা নকল বই। ড্রয়ার থেকে একই রকম দেখতে আর একটা বই বের করে দাদু টেবিলে রাখে। আসল বই এটা। আমি বইটা হাতে নিয়ে কয়েকটা পেজ উল্টে দেখি সেখানে দাদু মারা যাওয়ার আগে দাদুর সাথে আসলে কি হয়েছিল সেটা লেখা আছে। আমি ভালো করে জানতাম আমার কথা কেউ বিশ্বাস করবে না, তাই আমি এই বইটা লিখি। আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জমা আছে। দাদু, তোমার ডায়েরিটা আমি নিতে পারি? নাও, কিন্তু দাদু ভাই, কাউকে এ বিষয়ে কিছু বলো না কোনোদিনও। আমি বইটা নিয়ে আমার ঘরে চলে এলাম। আমি ডায়েরিটা পড়া শুরু করলাম। দাদুর জীবনের প্রতিটা দিনের ঘটনা সেখানে লেখা আছে। সেখান থেকেই আমি জানতে পারলাম কিভাবে ডাক্তার ভবানী প্রসাদ সবাইকে সুস্থ করে তোলে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই বিষয়ে আর্টিকেল লিখব। ঘুম থেকে উঠেই আমি রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। আমি বসের ঘরে ঢুকলাম এবং বসকে সব বললাম। শুনে ভালো লাগলো তোমার দাদু জীবিত, কিন্তু তার মানে এই নয় তুমি এখন ওই ডাক্তারের বিষয়ে আর্টিকেল লিখবে। একটা মৃত মানুষ জীবিত হয়ে উঠেছে, আর এই বিষয়টা আপনার কাছে নতুন লাগছে না? তুমি তো শিক্ষিত ছেলে, তোমার থেকে এসব আশা করিনি। তোমার দাদু হয়তো তখনও জীবিত ছিল, ওনার মৃত্যুটা তো তোমরাই নিশ্চিত করেছো, কোনো ডাক্তার তো করেননি। আমি রেগে গিয়ে বেরিয়ে এলাম অফিস থেকে। ইউজলেস ফেলো। ঠিকই আছে, এই জন্যই এই কোম্পানির এই অবস্থা। হ্যাঁ, কিরে ওদিকে তো কি দেখছিস? ওটা ওটা বসের মেয়ে, নাম শ্রাবণী। চল চল, আর তাকাতে হবে না। আমি আর সুরঞ্জন আমাদের রুমে চলে এলাম। আর বলিস না ভাই, মৃত মানুষকে জীবিত করে দিচ্ছে, এটাও নাকি কোনো খবর না। হাই গাইস, আমি শ্রাবণী। তুমি সোমনাথ তো? হ্যাঁ। আমি তোমাকে কথা বলতে শুনেছিলাম বাবার সাথে। আসলে এই বিষয়টা আমিও একটু শুনেছি, কিন্তু সবাই মাইথোলজি বলে এড়িয়ে যায়। আমি বাবাকে বললাম বিষয়টা, বাবা রাজি হয়েছে এই বিষয় পাবলিশ করার জন্য, শুধু শর্ত একটাই, জাঙ্ক নিউজ হলে চলবে না। কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। দুজনে মিলে বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে। আমরা দুজনে উপস্থিত হলাম ডাক্তারবাবুর চেম্বারের সামনে। গাড়ি থেকে এখনো নেমে পারিনি। শ্রাবণী বলল, সোমনাথ, এদিকে একটু এসো। এটা বলে আমার জামার বোতাম খোলা শুরু করলো। ইমা, এ কি করছো? শ্রাবণী একটা বোতাম ক্যামেরা লাগিয়ে দিয়ে বলল, আরে ক্যামেরা সেট করছি, ভিতরে কি হচ্ছে সেটা রেকর্ড করতে হবে না? বাবা বলে দিয়েছে সলিড প্রুফ লাগবে। আমরা ঠিকঠাকভাবে সব সেট করে ঘরের দিকে এগোতে থাকলাম। দেখলাম দরজার পাশে রাখা একটি বেঞ্চে একটি খাতা এবং একটি পেন রাখা আছে। সেটাতে নিজের নাম লিখতে গেলাম। শ্রাবণী আমায় বাধা দিল এবং তার নাম লেখার জন্য আমায় অনুরোধ করলো। আমি বেশি কিছু না বলে শ্রাবণীর নাম লিখে দিলাম।
নাম লিখে বসতে যাব তার আগেই আমাদের দুজনের নাম ধরে ডাকলো ভেতর থেকে। আমি অবাক হয়ে গেলাম, আমাদের লেখা নাম পড়তে কেউ বাইরে আসেনি, তাহলে তারা জানলো কিভাবে আমাদের কথা? আর আমি তো আমার নামটাও লিখিনি। এসব ভাবতে ভাবতেই দরজার দিকে এগোতে থাকলাম। ডাক্তারবাবুর ঘরটা ছিল মাটির, অনেকটা মোটা দেওয়াল। ভেতরে ঢুকতেই আমি দেখি সুন্দর একটা টেবিল পাতানো রয়েছে, তার ওপরে রয়েছে একটা মাইক্রোস্কোপ, পেছনের দেওয়ালের সাথে লাগোয়া একটি কঙ্কাল, এক পাশে রয়েছে রসায়নের কিছু জিনিসপত্র এবং অপর দিকে রয়েছে অদ্ভুত রকমের বেশ কিছু গাছ। দেখে মনে হচ্ছে সেগুলি ওষুধ বানানোর কাজেই লাগে। টেবিলের ঠিক পেছন দিকেই রয়েছে একটি দরজা, দরজায় হেলান দিয়ে বসে আছে একটি মানুষ এবং আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমার গা হাত পা ওনাকে দেখে ছমছম করে উঠল। আমি ভয়ে ভয়ে বললাম, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কি হয়েছে? ভেতরের ঘরে ডাক্তার কোনো একটা কাজ করছে, সেটা শব্দ শুনেই বুঝতে পারলাম। আমার না মাথাটা কেমন একটা লাগছে। চারিদিকটা বেশ নিস্তব্ধ, আর এতটাই নিস্তব্ধ পাশের ঘরে ধারালো অস্ত্রের শব্দ এবং এই ঘরের রাসায়নিক বিক্রিয়ার শব্দ পরিষ্কারভাবে শোনা যাচ্ছে। মাথাটা কেটে আনো তো। এই কথাটি শুনে আমাদের হৃদস্পন্দন বেড়ে গেল। কেউ একজন আসছে পাশের ঘর থেকে, আমাদের গায়ে কাটা দিয়ে গেল। হঠাৎই দরজায় বসে থাকা লোকটির মাথা কেটে নিল সেই লোক। ফোয়ারার মতো রক্ত বেরোতে থাকলো তার দেহ থেকে। আমরা চেঁচিয়ে বলে উঠলাম, চেঁচানোর কিছু হয়নি, ওটা মৃতদেহ। ওটা আমার পরীক্ষার জন্যই রাখা ছিল। পরীক্ষা? কিসের পরীক্ষা? ইয়েস, অবশেষে সফল হয়েছে। ডাক্তারবাবু ভেতর থেকে বাইরে আসলো শ্রাবণীকে দেখার জন্য। তোমার তো তেমন কিছুই হয়নি। তুমি আদৌ কি চিকিৎসার জন্য এসেছো? আমরা দুজনে থতমত খেয়ে গেলাম যে আমাদের আসল উদ্দেশ্য ধরা না পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই কারেন্ট চলে গেল এবং পুরো ঘরটাই অন্ধকার হয়ে গেল। যেহেতু ঘরে কোনো জ্বালানা নেই, তাই ঘরে কোনো আলো আসারও কোনো জায়গা নেই। দরজাটা এতটাই দূরে যে সেখান থেকে কোনো আলো পুরোপুরি পৌঁছতে পারছে না এই ঘরে। আমরা বুঝতে পারলাম আমরা কতটা ভিতরে আছি। ঘর পুরোপুরি অন্ধকার হলেও ঘরে একটা সবুজ আলোর ছটা যেন ছড়িয়ে আছে। আমি একটু এদিক ওদিক তাকাতেই দেখলাম রাসায়নিক তরল পদার্থগুলি একটু উজ্জ্বল সবুজ আলো বিকিরণ করছে এবং কিছুটা আলো রাসায়নিক বিক্রিয়ার ড্রপের সাথে থেকে থেকে বেরোচ্ছে এবং বেশ আলোকিত করছে ঘরটাকে। পাশের গাছগুলো থেকেও একটা বায়োলুমিনেন্স বেরোচ্ছে। অন্ধকারে কারোর মুখ ঠিকঠাক দেখা যাচ্ছে না, মাঝে মাঝে সবুজ আলোর ঝলকানিতে আবছা ছায়া দেখা যাচ্ছে মাত্র। ডাক্তারবাবু তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে উঠল, এই দেখ তো কি হয়েছে। ভেতর থেকে অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে আসতেই আমার হাত পা ভয় কাঁপতে লাগলো। যেই লোকটি এতক্ষণ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, সেই লোকটি দরজা থেকে উঁকি মারছে আমার দিকে এবং আমার দিকে এগিয়ে আসছে। ঠিক সেরকমই ড্যাব ড্যাব করা তার চাহনি। কি আপনি? ডাক্তারবাবু, এসব কি হচ্ছে এখানে? ডাক্তারবাবু তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে রে এখানে? ততক্ষণে ভয়ে আমাদের অবস্থা খারাপ। শ্রাবণী ভয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। ডাক্তারবাবু, আমি শুনেছি আপনি মৃত মানুষদেরও সুস্থ করে তোলেন, কিন্তু ওই মানুষটাও তো মৃত ছিল। তাহলে আপনি ওনাকে সুস্থ না করে ওনার মাথা কেন কাটলেন? ডাক্তারবাবু, কি করবো? এরা জার্নালিস্ট, ওর জামার বোতামে দেখুন ক্যামেরা লাগানো। এদের মূল উদ্দেশ্য চিকিৎসা না, এদের মূল উদ্দেশ্য এখানকার ঘটনা সবার কাছে পৌঁছানো। এভাবে হাতে নাতে ধরা পড়ে যাব আমি ভাবতে পারিনি। আমি অবশেষে সব স্বীকার করে ফেললাম যে আমার মৃত দাদুকে আমি এখানে নিয়ে এসেছিলাম এবং তার ডায়েরি থেকেই আমি এসব পড়ে এসেছি যে এখানে মৃত মানুষদেরও জীবিত করে দেওয়া হয় এবং সেটা আমি পুরোপুরি তাদেরকে বললাম। এদের কি করব বল? এরা তো চুনোপুটি, বড় বড় রাঘবপালদের গলা কেটে ক্ষুধার্ত হিংস্র পশুদের খাইয়ে দিয়েছি। এদের না হয় একটু সাবধান করেই ছেড়ে দিলাম। মানে? ডাক্তার ভবানী প্রসাদ তার পুরনো গল্পগুলো বলতে শুরু করলো। অনেক বছর আগে সে চিকিৎসা বিজ্ঞানের চরম সীমায় পৌঁছে যায়। তাকে অনেক বড় বড় কোম্পানি এবং ইংরেজরা তাদের জন্য কাজ করতে বলে, কিন্তু সে চেয়েছিল কম খরচে নিজের দেশের মানুষের সেবা করতে। তাই সে ইংরেজদের সাথে হাত মেলাতে রাজি হয়নি। সে মরা মানুষকে জীবিত করে দেওয়ার ক্ষমতা রাখত, তাই ইংরেজরা চেয়েছিল তাদের কাজে লাগাতে। কিন্তু যেহেতু সে ইংরেজদের সাথে হাত মিলায়নি, তাই বিভিন্ন কোম্পানি এবং ইংরেজরা মিলে বারবার তাদের উপর আক্রমণ করেছে। একবার অ্যাসিস্ট্যান্টের মাথা থেতলে দেয় আক্রমণকারীরা। ডাক্তারবাবু অন্যের মাথা লাগিয়ে তাকে জীবিত রেখেছে ঠিকই, কিন্তু না সে মানব আর না সে কোনো ভূতপ্রেত। দাদু এনাদের কাছে প্রথম এসেছিল খবর লেখারই জন্য, কিন্তু তার লেখা আর শেষ করতে পারেনি। দাদু ভেবেছিল এটা সবার কাছে পৌঁছলে সবার অনেক উপকার হবে। আসলে এ দুনিয়ায় সবাই স্বার্থ নিয়েই ব্যস্ত। আমি দেখলাম আমি যদি নিজে কিছু করতে পারি তাহলে শুধু সেটাই সম্ভব। আর এই চলার পথে এক মানসিকতার মানুষের লোক ও ঠিক জোগাড় হয়ে যাবে। তাই এগিয়ে গেলাম নিজের লক্ষ্যের দিকে।
আচ্ছা, সবাই যদি বেঁচেই যায় তাহলে আমার দাদু কেন বলছে যে সে 150 বছর বাঁচবে? আমি সবার অর্গানগুলোকে সব থেকে বেশি আয়ু দিতে পারি, কিন্তু সেটাও তো একদিন শেষ হবে। আর এক হয় অন্য কারোর অর্গান ব্যবহার করা, কিন্তু সে পাওয়া দুষ্কর। আমি পাচ্ছি কারণ আমাদের ওপর অনেকেই আক্রমণ করে, নিজেদের আত্মরক্ষা তো করতে হয় নাকি? আর আমার অর্গানের কোনো সময় অভাব হয় না, একটা নির্দিষ্ট সময় পর অর্গান পরিবর্তন করা দরকার হয়। এরকমভাবে বেঁচে থাকারও অনেক সমস্যা আছে, কিন্তু আমাকে যে বাঁচতে হবে, সকলের সেবাও করতে হবে। যতদিন এই পৃথিবীতে হিংসা থাকবে ততদিন আমার ওপর আক্রমণ হবে, আর আমি ততদিনই বাঁচব। হিংসা ফুরিয়ে গেলে আমি ফুরালেও ক্ষতি নেই। যেই গ্রামের খবর পাবলিশ করার জন্য আমাকে এত কথা শুনতে হয়েছিল, সেই গ্রামেই আমি নিজের টাকায় টিউবওয়েল বসানোর ব্যবস্থা করেছি। শেষমেশ দাদুর ইনকমপ্লিট করা বইটি লিখে কমপ্লিট করে ফেললাম আমি। আমার বউ শ্রাবণী এসে আমাকে বলল, কি গো, এই কাগজটা দেখো, ফাইনালি তোমার লেখা আর্টিকেলটা পাবলিশ হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের কাজ করার জন্য অনেক মোটিভেট করে।